আবেদনটা একটু ভালো করে নিন। এই এটাকে পেনশন কাগজ থেকে পেনশন কাগজ থেকে ধরে নাও। আর পিছনে আছে আবার দুটো ভালো থাকবে, ভালো আসবে। পাসপোর্টটাকে একটু সোজা করো, পাসপোর্টটাকে এ করো, পাসপোর্ট পেনশনে দুটো করেই করে। পিছনে আছে আবার ম্যাডামকে আর স্যারকে গাড়িতে নিয়ে না আপনার করে ইস্যু হয়ে গেছে ইসিআই থেকে করে আমরা তৈবুন্নেসা বেগম করি, যে সেটা ইসিআই থেকে কারেকশন করে পাঠিয়ে দিই। ম্যাডাম তৈবুন্নেসা বেগমের জায়গায় আগে সৈয়দ ছিল, সেই সৈয়দটা উঠিয়ে দিয়ে আমরা নতুন করে কারেকশন করতে দিয়েছিলাম, সেটা ইসিআই থেকে তৈবুন্নেসা বেগম হয়ে এসছে, কিন্তু সেটা আপডেট না করে ডিলিট করে দিয়েছে। ডিলেটটা কবে পেয়েছেন স্যার? ডিলিটটা তো এই মানে যত অ্যাডজুডিকেশন ছিল যেগুলো সেগুলো থেকে দিয়েছে, রেজাল্ট দিয়েছে। দিয়ে তারপর কি বললেন স্যার? আর তো কিছু করার নিয়ে একটা পিটিশন জমা দিয়েছি। আজকে কি করছেন স্যার? আজকে আমরা এইচডিওর কাছে একটা ডেপুটেশন দিয়েছি, যাতে রাষ্ট্রপতির কাছে ব্যাপারটা যায়। এদের ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে, তাই বাদ দেওয়ার এতে ওরা এ করছে যে আশঙ্কিত করছে যে আসামের মতো যদি আমাদের ডিটেনশন ক্যাম্পে পাঠায়, ওই জন্যই রাষ্ট্রপতির কাছে ওনারা একটা আবেদন করছে, সেই আবেদনপত্রটাই যে আপনি দেখেন। ডিটেনশন ক্যাম্পে যাব না, রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছা মৃত্যুর আর্জি, এসআইআরে নাম বাদ পড়া আরামবাগের 6 জনের। নিচে লেখা, স্বেচ্ছা মৃত্যুর আবেদনকারীদের মধ্যে হাই স্কুলের অবসরপ্রাপ্ত এক শিক্ষিকাও রয়েছেন। প্রশাসন সূত্রের খবর, আবেদনকারীরা সকলেই হুগলি জেলার আরামবাগ পুরসভার 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দর্শক, আমি আরামবাগের খবর টবর খুব বেশি করি না এই জন্য আরামবাগ টিভি নামটা এখনও আছে। সেটা আরামবাগের, আসলে যখন শুরু করেছিলাম এই যে চ্যানেল আরামবাগ টিভি কেবিলে চলতো, তখন আরামবাগের খবরগুলি হতো, আরামবাগ সাব ডিভিশন এই এরিয়ার মধ্যেই ছিল। তো এখন তো সেই চ্যানেল তো আর নেই, এই দিদির পুলিশ তো একেবারে চৌপাট করে দিয়েছে। তো এখন আর আরামবাগ টিভি যে কেবল টিভি সেটা নেই, কিন্তু নামটা ওটাই থেকে গেছে। এখন রাজ্যের বিশ্বের খবর করি। তো আরামবাগ টিভি নামটা থাকলেও আরামবাগের খবর আমার চ্যানেলে খুব বেশি হয় না, মানে খুব বড় কিছু না হলে। কিন্তু আমি দেখছি এটাকে নিয়ে আমাকে আপনাদের মধ্যে অনেকেই নক করেছেন যে আরামবাগ থেকে এইরকম খবর আপনি কেন করছেন না। তো সেই জন্য আমি নজর করলাম যে কি ব্যাপার খবরটা। আরামবাগের 6 জন তারা এইরকম বলেছেন, স্বেচ্ছা মৃত্যুর আর্জি রাষ্ট্রপতির কাছে এবং ডিটেনশন ক্যাম্পে যাব না, বিরাট ব্যাপার। তো নজর করলাম, তো করে আমি ওই ভিডিওটা জোগাড় করে আমি দর্শক দেখলাম এবং আপনাদেরকে দেখালাম। আমি দর্শক একটা কথা শুরুতে বলবো, যাদেরকে এখানে দেখছেন সবাই কিন্তু আমার পরিচিত, সবাইকে আমি চিনি। ফলে যেহেতু আরামবাগের ব্যাপার, বেশি বাজে কথা বলবেন না দয়া করে। সবাইকে আমি চিনি, ব্যক্তিগতভাবে চিনি, ওনারাও আমাকে ভালো করে চেনেন। আরামবাগের লোক যেহেতু সবাই, বেশি উল্টোপাল্টা কথা বলবেন না, এটা হচ্ছে আমার অনুরোধ। আমার এলাকার লোক যেহেতু, এবং আমি যেহেতু আবারও বলছি খুব ভালো করে চিনি, শুধু চিনি বললে হবে না। আচ্ছা, ইনাকে যাকে দেখছেন ইনি কিন্তু টিএমসির নেতা, স্বপন নন্দী এখানকার নেতা। আমি জানি না এই মুহূর্তে উনি দলের কি পদে আছেন। মানে আমার কিন্তু আগে যোগাযোগ খুব ভালো ছিল। তারপরে যখন ওনার দলের লোকেরা, পুলিশ যখন আমাকে নানানভাবে হেনস্থা করার চেষ্টা করলেন, পুরো জীবনটাকে শেষ করে দেওয়া, তারপর থেকে আমার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। ফলে এখন উনি কি পদে আছেন জানি না। তো আজকে আমি অনেক দিন পরে দেখলাম। তো যাই হোক, কিন্তু পাশে যাদেরকে দেখছেন তাদেরকে আমি অনেকটাই চিনি খুব ভালো করে। বিশেষ করে মহিলা যাকে দেখছেন, যে শিক্ষিকার কথা বলা হয়েছে ওখানে, মহিলা
তাকে আমি খুবই ভালো করে চিনি এবং উনিও আমাকে খুবই ভালো করে চেনেন। যে যার কথা বলা হচ্ছিল আর কি, এই যে যিনি বলছিলেন, আচ্ছা এই যে মহিলা দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন প্রাক্তন প্রধান শিক্ষিকা। আর এই যে যাকে দেখছেন যিনি ব্যাখ্যা দিচ্ছেন যে সৈয়দ ওই অংশটা কেটে দেওয়ার কারণে নামকে ডিলিট করে দেওয়া হয়েছে, ইনিও কিন্তু একজন শিক্ষিত মানুষ, খুবই শিক্ষিত মানুষ। আরামবাগ গার্লস কলেজ যেটা আছে সেখানের প্রিন্সিপাল। আমি জানি না এখন আছেন না অবসর নিয়েছেন, আমি রিসেন্টলি কোনো খবর রাখিনি বললেই চলে, কিন্তু আমার পরিচিত, আমার সঙ্গে যোগাযোগ ছিল। আর মহিলার সঙ্গে আমার কিন্তু খুবই যোগাযোগ এখন ইদানিংকালে অনেক দিন নেই। আমি ওনাদের মেয়ের বিয়েতেও মানে নিমন্ত্রণ পেয়েছিলাম, গিয়েছিলাম। তো যাই হোক, আমি কিন্তু সবটাই চিনি। আমি অবাক হচ্ছি, স্যার সব তো স্যার ম্যাডাম বলেই বলছি। আমি জাস্ট একটা বার্তা দেওয়ার জন্য বলছি। আমি আবারও বলছি, দয়া করে উল্টোপাল্টা বলবেন না, স্যার ম্যাডাম সবাই। তবে যে বার্তা ছড়াচ্ছে সেই বার্তাটার ব্যাপারে আমি জাস্ট বলতে এলাম, এবং যেহেতু আপনারা অনেকে বলছেন আরামবাগের বলে, আমি অবাক হয়েছি এই জন্য যে ওনারাও কেন ওখানে গেলেন। যেতেই পারেন, নাম বাদ গেছে, ওখানে অ্যাপ্লিকেশন করার জায়গা আছে ট্রাইব্যুনালে যাওয়ার, কিন্তু এইভাবে কেন গেলেন বা এইভাবে কেন ব্যাখ্যাটা দিচ্ছেন ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে, আমরা যাব না, সেই জন্য রাষ্ট্রপতির কাছে অ্যাপিল করছি স্বেচ্ছা মৃত্যুর। এটা আমাকে খুবই অবাক করছে। আমি পারলে ওনাদেরকে ফোন করতে পারতাম, হয়তো পরে ফোনে কথাও হবে আমার, আমি চেষ্টা করব বলার। কিন্তু যেহেতু এটা এতটা পাবলিক হয়ে গেছে, এতটা খবর হয়ে গেছে, তো শুধু ওনাদেরকে বললে হবে না, যারা এই খবর দেখছেন, আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন, তাদের জন্য আমার কিছু বলার আছে বলে বলতে এলাম। প্রথমত, রাষ্ট্রপতির কাছে কেন বলছেন? যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যাদের নাম বাদ গেছে কোনো কারণে, যারা মনে করছেন যে আমরা জেনুইন ভোটার, তারা ট্রাইব্যুনালে যাবেন। তো ট্রাইব্যুনালে কি হলো না হলো তার রেজাল্ট মানে আসার আগেই, তার রেজাল্ট এখনও এলো না, সেই রেজাল্ট আসার আগেই আপনি রাষ্ট্রপতিকে অ্যাপিল করবেন। রাষ্ট্রপতির কি সময়ের কোনো দাম নেই নাকি? রাষ্ট্রপতি এটাকে মানে শুনবেন? আপনাকে কি পার্মানেন্টলি ডিলিট করা হয়েছে? একেবারে চিরতরে ডিলিট করে দেওয়া হয়েছে? যে এসআইআর পর্ব চলছিল, যেখানে রাজ্য সরকার ঠিকঠাক কোঅপারেট করেনি, সেই জন্য অনেক অসঙ্গতি হয়ে গেছে সব কিছুর মধ্যে। সেই ফর্ম জমা করা থেকে শুরু করে অনেক কিছু হয়েছে। কিছু অ্যাপসের মাধ্যমেও কিছু মানে হয়েছে, অ্যাপসের ব্যাপারে টেকনিক্যাল ব্যাপার-স্যাপার। তো সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে নাম বাদ মানে এটা তার ভোটাধিকার চলে যাচ্ছে, তার নাগরিকত্ব চলে যাচ্ছে, এরকম না। যাদের নাম বাদ যাচ্ছে তারা ট্রাইব্যুনালে যেতে পারবেন। এবং এই ট্রাইব্যুনাল বিষয়টা আমি অনেকবার বলেছি, এই ট্রাইব্যুনাল সিস্টেমটা যেটা করা হয়েছে খুব খুব বাজে একটা ব্যাপার। কিন্তু সেটা কে করে এনেছেন? যে নেতা বলছিলেন সেই নেতার দিদি, তিনি করে এনেছেন। সুপ্রিম কোর্টে একবার লড়তে গেছিলেন, লড়তে গিয়ে চিৎপটাং হয়ে গেছিলেন, কোনো কাজ ভালো করে আনতে পারেননি, শুধু বাঁশ এনেছেন ওখান থেকে। তা না হলে যাদের নাম বাদ যেত তারা আবার কিন্তু খুব সহজে অ্যাপ্লিকেশন করতে পারতেন নির্বাচন কমিশনে, কোনো কোর্ট কাচারি কিছুই হতো না, ইজিলি নামটা উঠে যেত। আর ওয়াইফের নাম গেছে, ওনার নাম কিন্তু আছে। তো এইগুলো মানে এবং মানে যেহেতু স্কুলের শিক্ষিকা, ফলে এ নাম স্থায়ীভাবে ডিলিট হওয়ার তো কোনো বালাই নেই। আর আমি নিজেও খুব ভালো করে চিনি, স্থায়ীভাবে এটা মানে চিরতরে ডিলিট এটা হওয়ার কথাই না। তো একজন শিক্ষিকা, পেনশন হোল্ডার, এতদিন এই জগতে ছিলেন, যদি এই সাহসটা ওনারা না ধরেন, তাহলে সাধারণ মানুষ যারা এত পড়াশোনা করেননি, তাহলে তারা কি করে মনের সাহসটা রাখবেন? যদি ইনারা ডিটেনশন ক্যাম্পে যাওয়ার ভয় পাচ্ছেন, স্বেচ্ছা মৃত্যুর আবেদন, ভাবুন দর্শক কি সিরিয়াস একটা ম্যাটার, সেটা অ্যাপিল করছেন এবং রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন, যেখানে কেস পেন্ডিং, যেখানে কেস সুপ্রিম কোর্ট নিজে দেখছে, সুপ্রিম কোর্ট হাত তুলে নেয়নি। তো সেখানে যদি ইনারা এইরকম একটা সিন ক্রিয়েট করেন, এইরকম বলেন, তাহলে এই খবর যেগুলো হচ্ছে, এই খবর যারা দেখছেন, অনেকের নাম তো সত্যি জেনুইন ভোটার তো বাদ গেছে, তো তাহলে তাদের মনে কি ধরনের একটা প্যানিক তৈরি হবে, আর এই প্যানিকের জেরে কি ঘটনা ঘটতে পারে? একজন যখন প্রাক্তন প্রধান শিক্ষিকা এরকম করছেন, তাহলে বুঝছেন, তাহলে সাধারণ মানুষ তারা তাহলে কীরকম আতঙ্কগ্রস্ত হবেন বলুন তো? যে নেতা ওনাদেরকে নিয়ে গেছেন সেই নেতার পলিটিক্যাল উদ্দেশ্য থাকতে পারে, এইসব দেখে একটা প্যানিক ছড়িয়ে ভোট ফায়দা তোলার একটা চেষ্টা। সব যেহেতু মুসলমান, বুঝতেই পারছেন কোন অ্যাঙ্গেলে ওনারা নিয়ে যাচ্ছেন। কিন্তু একজন শিক্ষিকা, সঙ্গে তার হাজব্যান্ড আছেন যিনি কলেজের প্রিন্সিপাল, তিনি এই প্যানিক ছড়াবেন?
রাষ্ট্রপতির কাছে অ্যাপিল করছেন, যেখানে সুপ্রিম কোর্ট কেস দেখছে। রাষ্ট্রপতির কাছে কখন অ্যাপিল হয়? যখন কোনো কিছু উপায় থাকে না। দেখবেন যখন কারো ওই ফাঁসির সাজা হয়ে যায়, মানে সাজা হয়ে গেছে, এই কোর্ট সেই কোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত হয়ে গেছে, লাস্ট রাষ্ট্রপতির কাছে অ্যাপিল করা। এখন কি সেই পর্যায়ে চলে গেছে? সুপ্রিম কোর্টের কেস কি শেষ হয়ে গেছে? রাষ্ট্রপতির কাছে সরাসরি অ্যাপিল করছেন, যেখানে এসডি অফিসে এই যে মানে ট্রাইব্যুনাল, সেখানে অ্যাপিল করার কথা, তার রেজাল্ট এখনও ফাইনাল কিছু এলো না, ট্রাইব্যুনালের কাজ কিছু শেষ হলো না, তারপরে আরও কোর্ট আছে। ধরুন ট্রাইব্যুনালেও কারো কিছু প্রবলেম হলো, তারপরেও জায়গা আছে কোর্টের, তো সেসব না করে রাষ্ট্রপতির কাছে অ্যাপিল করে দিয়েছেন। এটা আমাকে খুব অবাক করেছে, খুব অবাক করেছে। আর আপনারা ভয় পাচ্ছেন ডিটেনশন সেন্টারে নাকি পাঠিয়ে দেওয়া হবে। আমি এ নিয়ে অনেক গল্প বলেছি। আমি নিজে ডিটেনশন সেন্টার ঘুরে এসেছি আসামে। যে ভয়টা এখান থেকে দেখানো হয় আমি দেখেছি, ওখানে গিয়ে ডিটেনশন সেন্টারে এই রকম এর জন্য রাখা আমি কাউকে খুঁজে পাইনি। ওখানে পুলিশ কেসগুলো রাখা হয়, পুলিশ কেস যেগুলো হয় না, থানাতে যা ধরে টরে পুলিশ কেসগুলো ওখানে রাখা হয়। তাহলে যেখানে মানে এত কিছু হলো সেখানে এবং এনআরসির প্রসেস ওখানে হয়েছে, সেখান থেকে লোককে ওই ওখানকার ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়নি। এখানে এসআইআর নাম বাদ গেছে, কোর্ট বলছে ট্রাইব্যুনালে উপায় আছে আপনাদের এটা যাচাই করার, তো ডিটেনশন সেন্টারে নিয়ে চলে যাবে। মমতা ব্যানার্জি ভয় দেখাচ্ছেন, স্বপন নন্দীরা ভয় দেখাচ্ছেন, আর আপনারা এরকম শিক্ষিতা লোকজন ওদের পাল্লায় পা দিয়ে চলে এসছেন। এটা আমাকে অবাক করছে। আমার যেহেতু স্যার ম্যাডাম, আমি নিজে পড়াশোনা হয়তো ওনাদের কাছে করিনি, কিন্তু স্যার ম্যাডাম আমি শ্রদ্ধা রেখে বলছি, এটা সত্যি আমাকে কিন্তু খুব অবাক করছে। আরামবাগ টিভি এইসব বিষয়ে সত্য পরিবেশন করার সব সময় চেষ্টা করে, এসআইআর সংক্রান্ত যে বিষয়গুলো সত্য পরিবেশন করার চেষ্টা করে। সুতরাং আমি ওনাদের কাছ থেকে এই ধরনের বিহেভ আশা করিনি, এটুকু বলতে পারি। আর এইসব বলছেন, আমি বলবো একটা ঘটনা নামবাদের। আমার নিজের মানে আমার যে শ্বশুরবাড়ি, মানে আমার ওয়াইফের দিদি, মানে বড় বোন, তার ঠিক উপরে বড় বোন, তার নাম ডিলিট। তো তার নাম ডিলিট হয়েছে, তো কি হয়েছে? ওরকম গলায় ঝুলিয়ে নিয়ে চলে যাবেন আর এসডি অফিসে, নাকি ডিটেনশন সেন্টারে পাঠাবার ভয়ে অ্যাপিল করবেন রাষ্ট্রপতির কাছে? করেননি তো, কেন করবেন? আমি নিজে বুঝিয়ে দিয়েছি, আর তারাও বিষয়টা বুঝেছেন। সংখ্যাটা তো একটা দুটো না, বহু সংখ্যা। আর সুপ্রিম কোর্ট যেখানে বলে দিয়েছে যে কোনো সমস্যা নেই, নাম বাদ গেছে অনেক কারণে, বাদ যেতেই পারে, কিন্তু সেই নাম তোলার রাস্তা রয়েছে, রাস্তা আমরা ক্লোজ করে দিইনি। তো যখন সুপ্রিম কোর্ট হাত তুলে দেয়নি এখনো পর্যন্ত, তো সেখানে এই রকম আতঙ্কগ্রস্ত হয়ে নতুন করে আতঙ্ক ছড়ানোর কি উপায়, মানে কি দরকারটা ছিল? ফলে দর্শক, ওনারা যেভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন এটা একেবারে ভুল, এটার কোনো নেই। আর যে সমস্যাটা তৈরি হয়েছে, যার জন্য তৈরি হয়েছে, তাকে তো আগে দাগতে হবে, তার বিষয়ে তাকে আগে তো প্রশ্ন তুলতে হবে। যে 12টা জায়গাতে এসআইআর হলো, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে, তাদের মধ্যে অবিজেপি শাসিত রাজ্য রয়েছে তামিলনাড়ু, সব জায়গায় এসআইআর হয়ে গেছে। তামিলনাড়ুতে মুসলমান নেই, কজনকে দেখছেন ডিটেনশন সেন্টারে পাঠানোর ভয়ে স্বেচ্ছা মৃত্যুর দাবিতে রাষ্ট্রপতির কাছে অ্যাপিল করছেন? কোথায় দেখছেন? সেখানে এসআইআর হয়েছে, ফাইনাল লিস্ট কবে বেরিয়ে গেছে, কোনো অভিযোগ নেই, কিছুই নেই, কোনো খবর নেই, এই ধরনের ড্রামাও নেই। তাহলে যদি তামিলনাড়ুতে হতে পারে, যেখানে বিজেপির সরকার নেই, আর বিজেপি শাসিত যেসব রাজ্য রয়েছে সেখানেও সব হয়েছে, এবং এখানের থেকে অনেক বেশি নাম বাদ গেছে ওই সব রাজ্যে, অথচ কিছু হয়নি, তাহলে সেখানে যদি এই রকম সুষ্ঠু এসআইআর হতে পারে, এই বাংলায় কেন হলো না? কে দায়ী? সেই প্রশ্ন একজন শিক্ষিতা মানুষের কাছ থেকে শুনবো না যে কার জন্য এরকম ঘটে গেল বিষয়টা? এখানকার মুখ্যমন্ত্রী যদি প্রথম থেকে কোঅপারেট করতেন, ঠিকঠাক অফিসার দিতেন, যা সময় ছিল সেই সময়ের মধ্যে এসআইআর সম্পন্ন হতো না? সব হতো, উনি করতে দিলেন না। উনি অবৈধ অনুপ্রবেশকারী যে সংখ্যারই হোক না কেন, যেটা আছে, তাদেরকে বাঁচাতে গিয়ে যারা এখানকার বৈধ ভোটার, তাদেরকেও বিপদে ফেলেছেন। এর জন্য দায়ী একমাত্র এই স্বপন নন্দীদের নেত্রী যিনি আছেন, তিনি দায়ী, আর কেউ না। সুতরাং তাকে প্রশ্ন করবেন না যে যার জন্য এই পুরো বিষয়টা ঘটে গেল। ঠিক ওই যোগ্য অযোগ্য যে চাকরি ব্যাপারটা, যেমন অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যদেরকে বিপদে ফেলে দিয়েছেন চাকরিতে, ঠিক এখানেও
অবৈধ অনুপ্রবেশকারীদেরকে বাঁচাতে গিয়ে যারা এখানকার বৈধ ভোটার তাদেরকেও বিপদে ফেলে দিয়েছেন। আবার এই যাদের নাম বাদ যাচ্ছে অনেক জায়গায় তো উস্কাচ্ছেন, উস্কানির জেরে অনেকে রাস্তায় ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন, ক্ষোভ বিক্ষোভের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, এমন পর্যায়ে পৌঁছে যাচ্ছে তাদের বিরুদ্ধে এখন এনআইএ কত কী হয়ে ধরপাকড় চলছে। তাহলে সব দিক দিয়ে ফাঁসিয়ে দিচ্ছে, সব দিক দিয়ে নাম কাটা, এখন জেল খাটো। তো কেন আমরা আসল জায়গাতে আঘাতটা করব না? মূর্খ মানুষ, অর্ধশিক্ষিত, অশিক্ষিত মানুষ, তাদের মধ্যে অনেক বেশি প্যানিক থাকতে পারে, কিন্তু একজন শিক্ষিতা যদি না বলেন যে আমরা পলিটিক্যাল পার্টির মানে যদি পলিটিক্যাল পার্টির লোক বলেন সেটা অন্য বিষয়, সে তো তাহলে স্বপন নদীর মতোই হয়ে গেলেন। যদি পরিচয় দেন এটাই যে আমরা প্রাক্তন শিক্ষিকা, আমি কলেজের প্রিন্সিপাল, তাহলে তাদের কাছ থেকে আমরা একটু শিক্ষা মানে সুলভ যে বিষয়টা সেটা আমরা আশা করি। সেজন্যই বলছি, আমি এই খবরটা দেখে আমি অবাক হয়েছি। যদি অন্য কেউ বলতেন, অন্য কাউকে এনে স্বপন নন্দীরা এইরকম একটা ভিডিও করতেন, আমার এত প্রশ্ন থাকতো না, আমি এতটা ভাবতাম না। যেহেতু ব্যক্তিগতভাবে আমি ওনাদেরকে চিনি, সেই জন্য আমার এটা খুব আমাকে অবাক করেছে দেখে। আমার সঙ্গে সত্যি পরে কথা হলে আমি বলবো যে আপনাদেরকে কে ডিটেনশন সেন্টারে পাঠায় আমাকে একটু দেখাবেন, বলবেন। আর আমি নিশ্চিত করে বলতে পারি, যেহেতু আরামবাগের মানুষ, আমি সেই জন্য বলছি, যদি কখনো আপনাকে এখান থেকে ডিটেনশন সেন্টারে পাঠানো হয়, আমি জানি এটা পুরো গল্প কথা, যদি ভরসা রাখেন, বিশ্বাস রাখেন, আমাকে ফোন করবেন। আরামবাগ টিভি, শফিকুল ইসলাম হয়তো গোটা রাজ্যের মানুষের সমাধান করতে পারবো না, অ্যাটলিস্ট আরামবাগে থাকা মানুষের সমাধান করার জন্যে সেটা আমি দায়িত্ব নিতে পারি। তার জন্য আমাকে যেথায় যেতে হবে সেটাই যাব, এটুকু ভরসা রাখুন। অহেতুক পলিটিক্যাল লোকজনদের পাল্লায় পড়বেন না, মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনারা যদি এরকম বিভ্রান্ত করেন, সাধারণ দরিদ্র যারা বেশি কিছু বোঝেন না তারা নিজেরাই নিজেদের বিপদকে ডেকে আনবেন, এটা করতে দেবেন না। এটা হচ্ছে আমার বলার। আর শেষে আরেকটা কথা বলে রাখি, আজকে তো কল্যাণ ব্যানার্জি অনেক কিছু করেছিলেন সুপ্রিম কোর্টে গিয়ে, যে যাদের নাম এই পর্বে মানে যাচাই হয়ে যাবে তাদেরকে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো আমি দেখলাম সেখানেও ভীষণ ঝাড় খেয়েছেন কল্যাণ ব্যানার্জি, প্রধান বিচারপতি খুব ঝেড়েছেন, যে যাদের নাম বিচার হয়ে যাবে বলছেন ভোট দেওয়ার কথা। আর এরকমও তো খবর আছে যাদের নাম তালিকাভুক্ত করা হয়েছে তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ এসছে যে তাদের ঠিকঠাক ডকুমেন্ট ছিল না, তার সত্ত্বেও উঠে গেছে। তাহলে কি আমরা কি পুরোটাই বাদ রেখে দিই? যখন নিয়ম আছে নমিনেশন যেদিন হয় লাস্ট ডেট, তার আগে পর্যন্ত যে তালিকা হয় সেই তালিকার ভিত্তিতে ভোট, বাকিদের যাচাই হোক না। যাচাই মানে এই না নাম এখন নেই মানে তাদের ভোটাধিকার চলে যাচ্ছে, সেটা তো না। তো তাদেরকে যুক্ত করে কেন একটা অহেতুক ক্যাওয়াস তৈরি করছেন? এক্ষুনি তো সবাই একসঙ্গে ছুটবেন, বা যাদের নাম হবে না এই সময়ের মধ্যে তারাও তো প্রশ্ন তুলবেন, তাহলে আমাদের নামটা কেন উঠলো না? যাদের উঠলো তাদের ভোটাধিকার দিয়ে দিলেন, আর আমরা তো কবে অ্যাপিল করেছি, তাহলে আমাদের নামটা কেন এর মধ্যে ফয়সালা করা হয়নি কেন? তারা এক্ষুনি বলবেন। আর যে সংখ্যক অ্যাপিল এসছে এই সময়ের মধ্যে সম্ভাবনা, ফলে সুপ্রিম কোর্ট কিন্তু ওনাদের এই দাবিকে মান্যতা দেয়নি। প্রশ্ন কিন্তু অন্য বলতে প্রশ্ন এটা তুলতে হবে যে আজকে যে ভোটাধিকার আমরা পাচ্ছি না, এই যে আমরা বঞ্চিত হয়ে থাকছি, আজকে তোমরা সুপ্রিম কোর্টে গিয়ে এই সব বলছো, তো সুপ্রিম কোর্টে গিয়ে কেন ওই কথাটা বলছো না যে যতক্ষণ না সবার নাম উঠছে, যতক্ষণ না এইসব ফয়সালা হচ্ছে, কমপ্লিট হচ্ছে, ততদিন যেন ভোটটা স্থগিত রাখা হয়? কেন সেই অ্যাপিলটা করছে না? সুপ্রিম কোর্ট কী বলবে না বলে সেটা অন্য বিষয়, যে মানে এটা করা যায় কি যায় না, ভোটটা আটকে রাখা যায় কি যায় না, সেটা সুপ্রিম কোর্ট কী বলতো না বলতো সেটা অন্য বিষয়। কিন্তু অ্যাপিলটা কেন তোমরা করলে না? আমি তো দেখতে পাচ্ছি অন্য পলিটিক্যাল পার্টি, কংগ্রেসের লোকেরা কখনো বলছেন, বামেরাও কখনো বলছে, আমি দেখতে পাচ্ছি। কিন্তু টিএমসি যারা এই কথা বলছে, যারা এত দরদ দেখাচ্ছে, নেত্রী বলেছিলেন যতক্ষণ আমার নাম সবার নাম উঠছে আমার নাম আমি তুলব না, ফর্ম ফিল আপ করবো না, তাহলে যখন এত লক্ষের নাম বাদ বলে আপনারাই বলছেন, যখন তাদের ভোটাধিকার এই সময়ের মধ্যে দেওয়া নিয়ে সুপ্রিম কোর্ট মানে কিছু বলছে না, অ্যালাউ করছে না এখনো পর্যন্ত, তখন কেন ওই কথাটা বলছেন না যে তাহলে হুজুর, তাহলে সবার কাজটা আগে সম্পন্ন হোক, তারপর ভোটটা হোক, এটা আমরা চাই? কেন সেই অ্যাপিলটা অন্তত করছেন না? কিসের ভয়? রাষ্ট্রপতির শাসন, মানে এখন রাষ্ট্রপতি শাসন না করে যদি যেতে যাই, সেই জন্য তো আমরা সব বুঝি। ফলে আপনাদের কত দরদ আছে যাদের নাম বাদ যাচ্ছে তাদের জন্যে, সেটা বুঝি। আপনাদের একটাই ব্যাপার, ক্ষমতা ক্ষমতা
ক্ষমতা। তার জন্য আপনারা আপনাদের যেগুলোতে সুবিধা হবে সেগুলো করার চেষ্টা করছেন, মানুষকে বিপদে ফেলে, মানুষের জীবনকে বাজি রেখে, মানুষের নাগরিকত্বকে বাজি রেখে, মানুষের ভোটাধিকারকে বাজি রেখে। এসআইআর এবার প্রথম না, এর আগেও এসআইআর হয়েছে, এটাও সিস্টেমেটিক এসআইআরটা হচ্ছিল সমস্ত রাজ্যে, এইভাবেই কিন্তু এসআইআরটা হচ্ছে। খুব সুন্দর এসআইআরটা হয়েছে। যত গণ্ডগোল এই রাজ্যে সুপ্রিম কোর্টও সেই কথা কিন্তু বলেছে, তার জন্য দায়ী একমাত্র মমতা ব্যানার্জি। ফলে এই রকম ড্রামা সাজিয়ে এইসব করে ভাবছেন ভয় দেখাবো মুসলিম সমাজে, বিশেষ করে এইসব কিন্তু চলবে না। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।